গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত। আর সবাইকে শুভেচ্ছা জানাই শুভ ঈদের। আজ আপনাদের জন্য গল্প ধোকার ডালনা। ধোকার ডালনা গল্পটি লিখেছেন বুদ্ধদেব গুহ। ড্রাইভার শিবচরণ গাড়ি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে পার্ক করে এসে বলল, কাল কিতনা বাজে আয়েগা মেম সাহব? স্মিতা একটু ঝাঁঝালো গলাতে বলল, पूछने का क्या है, रोज सुबह जितना बजे आता है वही टाइम पे आओ। জি হ্যাঁ, বিরক্তির সঙ্গে বলে ফ্ল্যাটের দরজার ল্যাচটা খোলা রেখে দিয়ে কি ভেবে একটু হেসে সেটাকে লাগিয়ে দিল। তারপর ইন্টারকমের রিসিভারটা তুলে একতলা রিসেপশনে ফোন করে জিজ্ঞাসা করলো, সেন সাহেব কি বাইরে গেছেন? 9th ফ্লোর থেকে বলছি। নিচ থেকে বলল, ম্যাডাম আমার ডিউটি তো শেষ বেলা 4টেতে হয়েছে, আমি আসার পরে তো জাননি। তবে যদি গ্যারেজের পেছনের দরজা দিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে পেছনের গেটের সিকিউরিটি গার্ড বলতে পারবে। বলেই বলল, গাড়ি নিয়ে গিয়ে থাকলেও আমি আসার আগেই গেছেন, লাল মারুতি নিয়েই তো যাবেন গেলে, ও গাড়ি আমি যেতে দেখিনি। গ্যারাজ থেকে উঠে গাড়ি তো আমার সামনে দিয়েই যেত গেলে, তবে 4টের আগে গিয়ে থাকলে আমি জানি না। পেছনে গেটে সিকিউরিটিকে একবার জিজ্ঞেস করুন। বড় বেশি কথা বলেন আপনি। ঠিক আছে, জিজ্ঞেস করে আমি জানাচ্ছি। সারাদিন এয়ার কন্ডিশন ঘরে কাজ করার পর এয়ার কন্ডিশন গাড়ি চড়ে বাড়ি ফিরেই গরমে গা একেবারে প্যাচ প্যাচ করে। তবু বিমলেন্দুকে ফ্ল্যাটের সেন্ট্রাল এয়ার কন্ডিশন চালাতে মানা করেছে ও। দুপুরটা বেডরুমের উইন্ডো টাইপ চালিয়ে বিমলেন্দু ঘুমোয় বা টিভি দেখে। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দুজনে মিলে চা খাওয়ার পর দুজনেই একসঙ্গে চানে যায়। বিমলেন্দু গেস্ট রুমের বাথরুমে আর স্মিতা বেডরুমের বাথরুমে। বাথটাবে শুয়ে থাকে মিনিট 15, অনেকখানি বাথ সল্ট ছড়িয়ে, সারা শরীর এলিয়ে দিয়ে। শরীরের অণু পরমাণু থেকে ক্লান্তি অপদিত হলে তারপরই ভালো করে তোয়ালে দিয়ে গা মাথা মুছে সর্বাঙ্গে ইউডিকোলন এবং পাউডার লাগিয়ে বারমুডাস আর কাটনের ঢোলা টপ পরে বসার ঘরে আসে। না বলে তো কেউই আসে না কোনো ব্যস্ত মানুষের কাছে। আজ কারো আসার কথা নেই, অফিসের পরে কেউ এলে ক্লান্ত লাগে। শনি রবির কথা আলাদা। বিমলেন্দু তার হাউসকিপার হাজব্যান্ড, নিজের কিছুই প্রায় করতে হয় না, তবু উইকেন্ডে যে কারো আসার কথা শুনলে টেনশন হয়। রোজ খায় না, তবে সপ্তাহে 2-3 দিন খায় একটা কি দুটো ব্লাজি মেরি। খুব যত্ন করে বানিয়ে দেয় বিমলেন্দু। বিমলেন্দু হুইস্কি খায় সোডা দিয়ে। স্মিতা বলে স্কচ খেতে, কিন্তু বিমলেন্দু খায় না, রয়্যাল চ্যালেঞ্জই খায়। বলে, পরের পয়সাতে অত ফুটনি ভালো নয়। আমি কি তোমার পর? স্মিতা বলে, পরে তো, স্বামী স্ত্রীর সম্পর্ক হলে কি আপন হয়? তাছাড়া যে স্বামী স্ত্রীর আশ্রিত জীব, যে রোজগারের জন্য কাজ করে না, যার আলাদা রোজগারও নেই, এই এ কাগজে সে কাগজে দু একটা ফিচার লিখে কখনো সখনো সামান্য টাকা যে পায় তাকে সন্ধে চলাই উচিত। স্মিতা উত্তরে বলে, তোমার নানা রকম হ্যাংস আপ হয়ে গেছে ইদানিং। তুমি তো এরকম ছিলে না বিমু। তুমি কি ভুলে গেছো
যে একটা সময়ে তোমার টিউশনির টাকাটাই আমাদের একমাত্র রোজগার ছিল। তোমার সেই বহু কষ্টার্জিত রোজগারে আমরা কত কষ্ট করে থেকেছি। আমার পড়াশুনোর তোমার জন্যই তো চালিয়ে নিয়ে যেতে পেরেছি। আমি কিন্তু ভুলিনি সেসব দিনের কথা। তখন আমাদের আরাম বলতে প্রায় কিছুই ছিল না, কিন্তু কত আনন্দ ছিল বলতো। বিমলেন্দু উত্তর দেয় না, চুপ করে থাকে। স্মিতা বলে, আজকে মেনু টমেটো স্যুপ, ব্রাউন ব্রেড, চিকেন রোস্ট উইথ ম্যাশড পটেটো আর রসগোল্লার। বাহ, দারুণ! স্যুপটা কি ফ্রেশ টমেটোর নানের? ফ্রেশ টমেটো। আমি যতদিন আছি তোমার দিনে মাইনের কুক, ততদিন প্যাকেটের স্যুপ খাবে কেন তুমি? যাই বলো আর তাই বলো, তোমার রান্নার হাতটা কিন্তু ক্রমশই ভালো হচ্ছে। না হলে যে চাকরি যাবে, খাবো কি? স্মিতা রেগে উঠে বলে, দেখো, সব সময়ে এক ইয়ার্কি ভালো লাগে না। ইয়ার্কি? ইয়ার্কি নয়। এবারে জামা কাপড় ছেড়ে চানে যেতে হয়। বিমলেন্দু কোথায় গেল তাকে না বলে? কোনো নোটও রেখে যায়নি। ধীরে ধীরে অনেক বদলে যাচ্ছে ও। স্মিতা নিজেও কি বদলাচ্ছে না? বদলেছে হয়তো, কিন্তু নিজের বদলটা নিজের চোখে পড়ে না তেমন করে। আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখটা একই রকম দেখায় নিজের চোখে। স্মিতা বসার ঘরে সোফা ছেড়ে উঠে দরজার ল্যাচটা খুলে দিল। বিমলেন্দু ফিরে এলে ওর ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকবে। ল্যাচটা লাগানো থাকলে ঢুকতে পারবে না। তারপর সেন্ট্রাল এয়ার কন্ডিশনার সুইচ অন করে জামা কাপড় খুলতে বেডরুমে গেল। এয়ার কন্ডিশনার একটা নয়, 4টে। স্প্লিট এয়ার কন্ডিশনার মেশিনগুলো সব বাইরে, যাতে শব্দ না হয় ভেতরে। তবে সুইচ একটাই। এছাড়াও প্রত্যেক বেডরুমের উইন্ডো টাইপ মেশিনও আছে। বাথরুমে ঢুকেই দেখলো গিজারের সুইচ অফ করা। রোজ বিমলেন্দু ওদের বেডরুমে গিজারের সুইচটা 5টা নাগাদ অন করে দেয়। সুইচটা অন করাই থাকে। অটো কাট আউট আছে। লাল জল গরম হলেই নিভে যায়। বাথটাবের কল খুললে তবেই আবার আলো জ্বলে ওঠে। গিজারের সুইচটা অন করার কল খুললে তবেই আবার আলো জ্বলে ওঠে। গিজারের সুইচটা অফ করা আছে মানে বিমলেন্দু অনেকক্ষণ হলো বেরিয়েছে। বেডরুমে যাওয়ার আগে একবার ড্রয়িং রুমে গিয়ে কম্পিউটারের ঢাকনি খুলে মাউসটা হাতে নিয়ে সামান্য সাফ করে দেখলো তার বাড়ির ইমেলে কোনো মেসেজ আছে কিনা। হলটন থেকে মুন্নির ইমেল পাঠানোর কথা। একটি চাইনিজ ছেলের সঙ্গে তার এনগেজড হবার কথা গতকাল। ছেলেটির নাম চ্যাং ওয়ান। কম্পিউটারের কাছে গিয়েও কি ভেবে আবার বাথরুমেই ফিরে গেল। গিজারটা অন করে দিয়ে তারপর ফিরে এলো। গরমের দিনে গরম জল না হলেও চান করা যায়, কিন্তু অভ্যেস হয়ে গেছে। ডক্টর চোপড়া বলেছিলেন ওর বাতের ধাত, সারা বছর গরম জলে চান করাই ভালো। তাই কম্পিউটারের সামনে এসে সেটাকে খুলল। না, কোনো মেল নেই। একবার কিচেনে গিয়ে ফ্রিজটা খুলল। তরি, তরকারি, ডিম, চিকেন, ল্যাম্বস লেগ, হ্যাম, বেকন, সসেজে ফ্রিজ ঠাসা। রেড মিট খেতে ডাক্তার চোপড়া একেবারেই মানা করেছেন দুজনকে, অথচ বিমলেন্দু রেড মিটই খাবে জেদ করে। ডক্টর চোপড়ার কথা ও শোনে না। হাজার মোড়ের এক হোমিওপ্যাথকে দেখায়, বলে গরিবের হোমিওপ্যাথি দেখানোই ভালো। এক পাশে বিয়ারের বোতল, তার পাশে কাসন্দির 2টি বড় বোতল। স্মিতা বলে যে ইটালিয়ান মাস্টার্ড খাও। তা না, গড়িয়াহাট বাজার থেকে কাসন্দি কিনে নিয়ে আসবে। ব্রেকফাস্টে লিচু আর কালো জাম খাবে কাসন্দি দিয়ে, ডাবল ডিমের পোচ, সসেজ ও বেকনের সঙ্গে। দিদার কাসন্দি ঠেলে।
কিছুদিন হলো লক্ষ্য করছে স্মিতা যে ও যাই করে এবং যা করতে বারণ করে বিমু ঠিক তাই করে। স্মিতাকে ডিফাই করার একটা চেষ্টা তো আছেই, চেষ্টাটা এক্সিবিটও করে, সেটাই খারাপ লাগে স্মিতার। দরজা খোলা ফ্রিজটার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে স্মিতার মনে পড়ল বহুদিন ও নিজের হাতে ফ্রিজের দরজা খোলেনি। ভালো দেখলো ভিতরে, না, ধোকার ডালনা তো নেই। কথা ছিল শনি রবি ও ছুটির দিনে ও নিজে 2-1 প্যাদ রান্না করবে, কিন্তু সে কথা রাখা যায়নি। অভ্যেস একেবারে ছেড়ে গেলে তাকে ফিরিয়ে আনা বড়ই কঠিন। রান্না করার অবশ্য দরকার হয় না ছুটির দিনে, পার্টি তো লেগেই থাকে। তাছাড়া এখন কলকাতাতে খাওয়ার জায়গার অভাব, শুধু পকেটে টাকা অথবা ক্রেডিট কার্ড থাকলেই হলো। ওয়েভার গ্র্যান্ডের থাই রেস্তোরাঁ, তাজের চাইনিজ, নয়তো মেইনল্যান্ডের চায়না গুরুসদয় রোডের নতুন চাইনিজ রেস্তোরাঁটা হয়েছে দ্য বেস্ট ইন টাউন। এতদিন তাদের বার লাইসেন্স ছিল না, এখন সেটাও পেয়ে গেছে। তাছাড়া ওটার মালিক নাকি এক বাঙালি, উজালা 4 বুঁদোওয়ালা, যিনি মালিক তিনি ফ্যান্টাস্টিক। খেয়ে বলে বাঙালি ব্যবসা করে না। মেনল্যান্ড চায়নাতে যখন খায় তখন কনজিউমার সারপ্লাসটা যেন বাঙালি মালিকানার কারণে অনেকখানি বেড়ে যায়। ডাইনিং রুমের ঘড়িটাতে দেখলো 7:30। ও প্রায় 45 মিনিট হলো বাড়ি ফিরেছে। কি করে সময় যায়? এবারে সত্যি একটু উদ্বিগ্ন হলো স্মিতা বিমলেন্দুর জন্য। সে কোথায় গেল সেজন্য তো বটেই, ফ্রিজে রান্না করা কোনো খাবারই নেই যে সেজন্য। ড্রাইভারকেও ছেড়ে দিয়েছে, নইলে শরৎ বসুর রোডে টুডু বসুর ট্যাংরা কাইজান থেকে কিছুটা চাইনিজ খাবার আনিয়ে নিতে পারত। কিন্তু বিমু গেলটা কোথায়? চিরদিনের ইরেসপন্সিবল একটা লোক, আক্কেল বলে কোনো দিনই কিছু ছিল না। এখন করে কি স্মিতা? এমন কখনো করেনি আগে বিমলেন্দু। চিন্তিত মুখে টেলিফোনের পাশে সোফাটাতে এসে প্রদ্যুম্নকে ডায়াল করলো। ধরিত্রী ধরল, বলল, হাই স্মিতা, লং টাইম নো সি। গজদারের পার্টিতে যাচ্ছ তো আগামী শুক্রবারে? হোপ টু সি ইউ দেয়ার। এখনো ঠিক নেই ধরিত্রী, একটা ব্যাপারে ফোন করছি এখন। বাই এনি চান্স বিমলেন্দু কি প্রদ্যুমের কাছে গেছে? না তো, বিমলেন্দু তো গত 6 মাসে একদিনও আসেনি, এমনকি একটা ফোনও করেনি। প্রদ্যুম বলেছিল বিমলেন্দু নাকি ইংরেজিতে উপন্যাস লিখছে। বলছি, স্মিতা বলল, আকাশ কুসুম অনেক কল্পনায় তো করলো জীবনে, সত্যি সত্যি কোনটা আর করলো? তারপরে বলল যে কোর্টশিপের সময় আমাকে একটা চিঠি লেখেনি, সে লিখবে উপন্যাস। জিনিয়াস ইজ 19% পারস্পিরেশন অ্যান্ড 1% ইরেসপন্সিবল। ধরিত্রী, মেহনত যে করতে পারে না বা করতে চায় না তার কিছুই হয় না। ইংরেজিতে লিখুক কি বাংলাতে, লেখা কি অত সহজ কর্ম নাকি? আই ডোন্ট নো। তাহলে তোমাদের ওখানে যায়নি? প্রদ্যুমকে একবার জিজ্ঞেস করবে। এই নাও কথা বলো। হাই হাই। বিমলেন্দু মিসিং। লালবাজারে খবর দেবো কি? না এখনও নয়, তবে ব্যাপারটা চিন্তা। এমন কোনো দিনও করে না, ফোন না করে একটা নোট না লিখে এমন নিরুদ্দেশ হওয়া আনথিঙ্কেবল। যাই হোক, আমি বাড়িতে এসে স্মিতা, দরকার হলে তো জানাবেই। বিমু বাড়ি ফিরলো একটা ফোন করে আশ্বস্ত করো। থ্যাংক ইউ প্রদ্যুম। আমি কি তোমার ওখানে চলে যাব? প্রদ্যুম বলল, না না, তার দরকার নেই, হলে জানাবো। এই প্রদ্যুম একজন ওভার সেক্স পুরুষ, বিমু যেমন আন্ডার সেক্স পুরুষ।
আসলে সেক্সের ব্যাপারে মনটাই যে আসল, এই সরল সত্যটা দুজনের একজনও বোঝে না। প্রদ্যুম্ন স্মিতাকে ফ্রেডরিক ফরসাইথের দ্য কাপলস বইটি পড়তে দিয়েছিল, মানে প্রেজেন্ট করেছিল ওর একদিন জন্মদিনে। অনেক কিছু লিখে টিকে বইটি ধীরে সুস্থে পড়ার পর স্মিতা বুঝেছিল কেন ওই বইটি দিয়েছিল প্রদ্যুম্ন। পুরুষ মাত্রই চুকচুকে, পরের রান্নাঘরে ঢোকে হুলো বিড়ালের মতো, ঢেকে রাখা মাছ খেতে চায় চুরি করে। যেসব অর্ডিনারি বিড়ালকে তাড়া দিলেই তারা জানলা গলে লাফিয়ে পালায়। কিন্তু প্রদ্যুম্নের স্বভাবটা চুকচুকে নয়, ওর স্বভাব ছ্যাঁকা দেয়, গরম লোহার মতো ওর স্বভাব। ওকে শায়েস্তা করে তাড়া দেওয়াটাই যথেষ্ট নয়, হাতুড়ির দরকার। হাতুড়ি খেয়েওছে সে একবার স্মিতার কাছে। পুরুষ জাতটার উপরেই ঘৃণা ধরে গেছে। সেই প্রেক্ষিতে তার সঙ্গে বিমলেন্দু একেবারেই অন্যরকম, ভেরি রেসপেক্টেবল ইন অল রেসপেক্ট। লিভ টুগেদার করলে এমন পুরুষের সঙ্গেই করতে হয় যে মায়ের মতো তার নারীকে আগলে রাখে, কমলা লেবুর পায়েস করে খাওয়ায়, আম, আইসক্রিম, চকোলেট, সুফলে। যখনই আদর করতে বলে চেটে পুটে বিমলেন্দু আদর করে স্মিতাকে। স্মিতার সব রকম শারীরিক ও মানসিক সুখকে নির্বিঘ্ন করে। সে যে স্মিতা রোজগারে খায় সেই জন্য তার কিছুমাত্র কমপ্লেক্স নেই, ছিল না অন্তত 1 বছর। কিছুদিন হলো কি যে হচ্ছে। এমন সময় ইন্টারকমটা বাজলো। বিমু এলো কি? পরক্ষণেই নিজেকে বলল, বিমু এলে নিচের সিকিউরিটি কাউন্টার থেকে ইন্টারকমে খবর দেবে কেন? সে তো নিজেই উঠে আসতে পারত। রিসিভারটা তুলে বলল স্মিতা, গলার স্বরকে প্রয়োজনেরও বেশি গম্ভীর করে। ইয়াস মেম সাহেব একজন এসেছেন একটা টিফিন ক্যারিয়ার নিয়ে, সঙ্গে সাহেবের চিঠি। কোন সাহেবের? সেন সাহেবের? হ্যাঁ মেম সাহেব, আমাদের সাহেবের। পাঠিয়ে দেবো ওকে? এক মুহূর্ত ভাবল স্মিতা, তারপর বলল, দিন, পাঠিয়ে দিন উপরে। একটু পরে দরজার বেল বাজল। দরজা খুলতে একজন মলিন পোশাকের দিন চেহারার বছর 16-17 একটি ছেলে টিফিন ক্যারিয়ার এবং একটি চিঠি নিয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে। ছেলেটি যে আলিপুরের এই ঝকঝকে তকতকে মাল্টি স্টোরিড বাড়ির বৈভবে অত্যন্ত ক্লিষ্ট ও ভীত তা তার মুখ দেখেই বোঝা গেল। হবলি স্মিতার হাতে দিয়ে সে বলল, আমি যাই। তুমি কে? অত্যন্ত রূঢ় স্বরেই জিজ্ঞেস করলো স্মিতা। ছেলেটি বলল, চামেলি আমার দিদি হয়। কে চামেলি? চেতলার চামেলি? ও, যে আমার ফ্ল্যাটে ঝাড়পোছ করতো, রান্না করতো? হ্যাঁ। তার সঙ্গে সেন সাহেবের কি সম্পর্ক? তা তো জানি না। বিমুদা আপনাকে এই চিঠি আর টিফিন ক্যারিয়ারটা সঙ্গে ধোকার ডালনা পাঠিয়েছেন। দিদি সারাদিন ধরে বানিয়েছে। বলেই বলল, আমি যাই এবারে। টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাবে না? পরের জিনিস আমি রাখি না। না না, সে পরে হবে কোন, আমি এখন যাই। স্মিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ছেলেটি দুর্দার করে সিঁড়ি বেয়েই চলে গেল, লিফটের অপেক্ষাতে না থেকে। আলিপুরের এই 12তলা বাড়ি দেখে তার বোধহয় মাথা ঘুরে গেছিল। বাইরে থেকে দেখা এক আর বাড়ির ভেতরে ঢুকে দেখা আর এক। অপমানে, রাগে, ঘেন্নায় স্তম্ভিত হয়ে বসে পড়ল স্মিতা সোফার উপর, টিফিন ক্যারিয়ারটাকে কিচেনে রেখে এসে। টেলিফোনের পাশে খামে বন্ধ বিমুর চিঠি। তাতে কি লেখা আছে তা জানার এক তীব্র কৌতূহল হওয়া সত্ত্বেও চিঠিটা খোলার সাহস তার হলো না তক্ষণি। চামেলির মুখটা মনে পড়ল, কালোর মধ্যে মিষ্টি মুখটি, লম্বা চিপচিপে গড়ন, মাথা ভরা চুল, তাতে আবার গন্ধ তেল মাখত। স্মিতা একদিন বলেছিল বিমুকে, ছুচন্দকে সর পর চামেলি কে তেল। বিমু হেসেছিল। মেয়েটির চোখ দুটিও ভারী সুন্দর। বিমু চামেলিকে বহাল হওয়ার দিনই আড়ালে বলেছিল, হে যে বনলতা সেন, একে কোত্থেকে জোগাড় করলে?
সব শুদ্ধ বছর দেড়েক কাজ করেছিল চ্যামেলি। নাস্তা, দুপুরে খাওয়ার আর বিকেলে চা খেত। রাতে রান্না করে দিয়ে চলে যেত। ক্লাস 8-9 অবধি পড়েছিল চামেলি। তারপর বাবা মারা যাওয়াতে আর পড়াশোনা করতে পারেনি। ভারী সভ্যপব্য ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে। ভদ্রঘরেরই অবস্থা। বিপর্যয়ে এমন কাজ নিতে বাধ্য হয়েছিল। মাইনেও নিত 1500 টাকা। তবে ইট ওয়াজ ওয়ার্থ। ওর ছোট ভাইয়ের টাইফয়েড হওয়াতে ঘন ঘন কামাই করতে লেগেছিল বলেই হঠাৎই মেজাজ ছাড়িয়ে দিয়েছিল স্মিতা তাকে। বিমু কিছু বলেনি। তারপরে ভালো কাজের লোক আর পাওয়া যায়নি বলেই লোক রাখা হয়নি। বিমুই সব কিছু চালিয়ে নিত। চামেলি ফোনে এমনভাবে কথা বলতো সকলের সঙ্গে যে সকলে অবাক হয়ে যেত। ওরা বাড়িতে থাকলে সুন্দর হস্তাক্ষরে ফোনের মেসেজ লিখে রাখত। সবই ভালো, কিন্তু বিমু, ছি ছি, কি রুচি! পুরুষ মাত্রই কি এরকম? ফোনটা বাজলো। বিমু ফিরেছে? আমি কি? প্রদ্যুম্নের গলা। একটু চুপ থেকে স্মিতা বলল, থ্যাংক ইউ। হ্যাঁ ফিরেছে। দাও তো রাস্কেলটাকে। আই উইল গিভ হিম এ থ্রশিং। স্মিতা বলল, চানে গেছে, কাল করো, আজ টায়ার্ডও আছে। যা হিউমিডিটি! গেছিল কোথায়? ওর এক বন্ধু মারা গেছে। আই সি। তা ভুলে যেতে কি ছিল? সেই তো, অস্পষ্টে বলল স্মিতা। ওকে তো জানোই, ওরকমই। তারপর আরও একটু চুপ করে থেকে বিমলেন্দুর চিঠিটা খুলল। স্মিতা মেম সাহেব, কল্যাণী এসো। ব্যাপারটা ঘটতই আজ আর কাল। রাগ করো না। তুমি আমাকে যা খুশি তাই ভাবতেই পারো, কিন্তু আমি জানি যে অন্যায় করিনি, বরং তোমাকে মুক্ত করে দিয়েছি। তোমার সঙ্গী থেকে নামতে নামতে ক্রমশ আমি এক চাকরে পর্যবসিত হচ্ছিলাম। একজন চাকরের সঙ্গে থাকাটা তোমার মতো অ্যাকমপ্লিট অ্যাঙ্গুয়েন্ট যুবতীর পক্ষে আদৌ সম্মানের হতো না। তুমি যখন গতকাল দুপুরে অফিস থেকে ফোন করে রীতিমতো অর্ডার করার ভঙ্গিতে আজ ধোকার ডালনা আনতে বললে আমাকে, তখনই আমি মনস্থির করেছিলাম যে আমাদের লিভ টুগেদারের পালা এবারে শেষ করতে হবে। আশ্চর্য, কত সিদ্ধান্তের বীজই যে আমরা নিরন্তর বয়ে বেড়াই, কিন্তু কোনো মুহূর্তে যে সেই বীজ অঙ্কুরিত হবে তা আমরা নিজেরাই জানি না। আগেকার দিনের মেয়েরা, যাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, যেভাবে রোজগারের স্বামীর আজ্ঞা বহন করে এসেছেন বছর ধরে, আমাদের মর্ম সহচরী এবং নম সহচরী হয়েছেন, তাদের সন্তান গর্ভে ধরেছেন, লালন পালন করেছেন হাসি মুখে, কখনো একটু হীনমন্যতা বোধ না করে, তেমন করে কোনো পুরুষ, কোনো রোজগারের নারীর সেবা দাস এখনও হতে পারে না। কারণ আমাদের রক্তে যে হাজার হাজার বছরের প্রভুত্ব রয়ে গেছে। ইট রানস ইন দ্য ব্লাড এভরিডে। এদেশীয় নারী স্বাধীনতায় এই প্রথম অধ্যায়ে পুরুষের সেই বোধ পুরোপুরি মুছে ফেলতে পারাটা হয়তো কোনো পুরুষেরই পক্ষে সম্ভব নয়, অন্তত আপাতত নয়। ভবিষ্যতে হয়তো অভ্যেস হয়ে যাবে। তোমার ভাষায় অভ্যেস। তাছাড়া তোমরা তোমাদের মধ্যে অনেকেই তোমারই মতো আর্থিক স্বাধীনতা নিয়ে ঠিক কী করবে, কেমন করে তা পুরোপুরি উপভোগ করবে, তাও এখনো পুরোপুরি ঠিক করে উঠতে পারোনি। নারী প্রগতি মানেই কিন্তু জিন্স পরা নয়, ক্রেডিট কার্ডে সই করে যখন তখন যা তা কিনে পারা স্বাধীনতা নয়, অফিসে 20-30 হাজারই পুরুষ অধস্তন কর্মীকে প্রচ্ছন্নভাবে হেয় করা নয়, চুল ছোট করে ফেলা নয়, তেলকে বিসর্জন দিয়ে শ্যাম্পুকে মাথায় চড়ানো নয়। তোমাদের এই স্বাধীনতা এবং প্রগতির মূল যে অনেক গভীরে প্রথিত তা বুঝতে পারার মতন সুবুদ্ধি এই হঠাৎ স্বাধীন হওয়া নব্য যুগে তোমরা হারিয়ে ফেলেছ। চামেলিও কিন্তু অত্যন্ত অল্প শিক্ষিত হলেও প্রগতিশীল নারী এবং অর্থনৈতিকভাবে স্বাধীনও, আর তার কষ্ট অর্জিত অর্থ
তার বৃদ্ধা মায়ের রক্ষণাবেক্ষণ এবং তার মেধাবী ভাইয়ের পড়াশুনোর জন্য খরচ করে সে, নিজের জন্য প্রায় বিন্দুমাত্রই না রেখে। এই করাটাও এক ধরনের স্বাধীনতা থেকেই সে করে। কে কি করে, কেমন করে করে, তার চেয়ে বড় কথা সেই করার পেছনে স্বাধীনতা থাকে কিনা। ওর রোজগারটা কোথা থেকে আসে জানো? তোমার বাবা শিরিষ কাকুর কাছ থেকে। কাকিমা মারা যাওয়ার পর থেকেই তো উনি একা। তুমি তো কলকাতাতে বাস করেও তার জন্য কিছুই করো না বা করনি। বলেছ দ্যাট ম্যান হ্যাজ নট ডান এনিথিং ফর মি, হোয়াই শুড আই ক্যান ফর হিম। এটা কিছু মনে করো না আমি যদি বলি যে তোমার অর্থনৈতিক স্বাধীনতা পেয়েই ব্যবসাদার হয়ে গেছো, অনেক এনআরআই এর মতো। আমি সর্বস্ব, গিভ অ্যান্ড টেক ছাড়া তোমাদের মধ্যে অনেকেই তার কিছুই বোঝে না। তুমি শিরিষ কাকুকে কতবার গাড়ি পাঠিয়েছো তোমার সঙ্গে এসে ডে স্পেন্ড করার জন্য, কিন্তু উনি একবারও আসেননি। তোমার মতো স্ট্যাটার্স সচেতন মানুষের পক্ষে চেতলার ওই গলির মধ্যে বস্তির পাশের একতলা বাড়িতে গিয়ে বাবার সঙ্গে সারাটা দিন কাটানোও সম্ভব হয়নি। তোমার একমাত্র দাদা শোভন অস্ট্রেলিয়ার সিডনিতে তার অস্ট্রেলিয়ান স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে সেটেল। সেও তো লেখে তোমাকে। তার দেশ বলে কিছুই নেই, কোনো পিছুটান নেই। আর কলকাতাতে থেকে তোমারও কিছু নেই। তোমরা সবাই রুটলেস হয়ে গেছো। তোমরা সবাই ফলোস্টিসাম। চামেলিকে তুমি ছাড়িয়ে দেবার পর ওর সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিল না, ওর ঠিকানাও আমার কাছে ছিল না। ওকে ভালো লাগতো আমার, কিন্তু তোমার সঙ্গে লিভ টুগেদার করি যে আমি তার চামেলির প্রতি অন্য কোনো ইন্টারেস্ট ডেভেলপ করিনি। সত্যি বলছি, আদৌ করিনি। ফুল ভালো লাগলে কি তা ছিঁড়ে এনে ফুলদানিতে তোলা যায়? না তুললেও তা বাঁচে। কিন্তু শিরিষ কাকুর খোঁজখবর আমি নিয়মিত নিতাম। তোমার বাবা বলে তো বটেই, তাছাড়া ওকে আমি আমার বাবার বন্ধু হিসেবেও পছন্দ করতাম বলেও। মাস তিনেক আগে একদিন দুপুরবেলা ওকে দেখতে গিয়ে চামেলিকে সেখানেই হঠাৎ দেখি। শিরিষ কাকু বলেন, আমার আর কোনো দুঃখ নেই বিমু, চামেলি আমার ছেলে ও মেয়ের অভাব পূরণ করেছে। কী বা দিতে পারি আমি ওকে? পেনশনের কটা টাকাই বা পাই, কিন্তু ও যা করে আমার জন্য তা বলার নয়। ফুল কিনে এনে ঘর সাজায়, তোমার কাকিমার ফটোতে ফুলের মালা পরায় রোজ সকালে, যা আমার ছেলে মেয়েরা কখনো করেনি। হাতের রান্নার তো কোনো তুলনা নেই, ব্যবহার তো অত্যন্তই রেসপেক্টেবল। পাশের ঘর দুটো খালি হবে, চাটুর্যে মশাই আর তার জামাইয়ের কাছে চলে যাবেন এলাহাবাদে। বাকি জীবন সেখানেই কাটাবেন মেয়ে জামাইয়ের আন্তরিক আমন্ত্রণে। ওই দুটো ঘর পেয়ে গেলে আমি বলেছি চামেলি ওর মা আর ভাইকে নিয়ে এখানেই চলে আসবে, বস্তির ঘর ছেড়ে। ওর মতো সম্ভ্রান্ত মেয়ের পক্ষে ওই বস্তির পরিবেশে থাকা মুশকিল, অথচ বস্তির সমবয় চামেলি দিদি বলতে অজ্ঞান। বুঝলে বিমু, কিছু কিছু ফুল থাকে যা সব রকম জমিতেই সমান সৌন্দর্যে ফোটে, তা মরুভূমি হোক কি তুষার অঞ্চল। শোনো স্মিতা, চামেলির প্রশস্তি করার জন্য এই চিঠি লেখা নয়। চামেলি আজ ধোকার ডালনা করেছিল শিরিষ কাকুর জন্য। ডাল আরও বাটা ছিল, আমি বলেছিলাম তোমার জন্য আবার করতে, তুমি গতকাল খেতে চেয়েছিলে। তোমার কুশল জিজ্ঞেস করেছে চামেলি, আর সবসময়ই করে গত 3 মাস ধরে। তুমি যে ওকে ওর বিপদের কথা না বুঝেই নিষ্ঠুরভাবে ছাড়িয়ে দিয়েছিলে, সেজন্য ওর মনে কোনো অভিযোগ আছে বলে লক্ষ্য করিনি। ভাবটা এমন আবার ডাকিলেই যাইব। কিন্তু ও চাইলেও শিরিষ কাকু তোমার পিতৃদেব তাকে কচ্ছপের কামড়ের মতো ধরেছেন। তোমার কাছে অপমান অসম্মানে কাজ করার জন্য চামেলিকে তিনি ছাড়বেন না। চামেলির জন্য তিনি একটা সৎপাত্র খুঁজছেন। গত 3 মাস ধরেই শুনছি। যদিও ও বয়সে আমার চেয়ে প্রায় 11-12 বছরের ছোট, তবু তোমার পিতৃদেব শিরিষ কাকুর মতে সেটাই নাকি বিয়ের পক্ষে আইডিয়াল ডিফারেন্স। কাকিমা মানে তোমার মা আর শিরিষ কাকুর মধ্যেও নাকি ওই রকমই ডিফারেন্সই ছিল। অ্যান্ড দে মেড আ ভেরি হ্যাপি কাপল।
বিবাহযোগ্যা চামেলির পাত্র হিসেবে অ্যাপ্লাই করে কি খারাপ করলাম স্মিতা? লিভ টুগেদার আর বিয়ে তো এক নয়। লাভ তো আমারই, আমিই তো শিশুবধ করলাম। তাছাড়া চামেলির সঙ্গে অন্যভাবে মিশে বুঝতে পেরেছি যে আমার মতো একজন প্যাট্রিয়ার্কের রক্ত বইছে। প্যাট্রিয়ার্কালস সোসাইটিতে সামিল হতে আমার আরও 2-4 মানব জন্ম লাগবে। সরি, আজ রাতে তোমাকে পেটে কিল দিয়ে শুয়ে পড়তে হবে। কিন্তু তোমার চিঠি লেখার টেবিলের ওপর বান্টি অ্যান্ডিস কিচেনের ফোন নাম্বার আছে। আগামীকাল থেকে ওদের বললে তুমি যেমন চাইবে তেমন ডিনার এবং ছুটির দিনে লাঞ্চও ওরা হটকেসে করে পাঠিয়ে দেবেন। থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সব। আজ চান করে ওঠে ব্রাউন ব্রেড আছে, ব্রাউন ব্রেড দিয়ে ধোকার ডালনা, গোটা চারেক ব্লাডি মেরি। ও, তা তো বানিয়ে দিতাম ছাই আমি নিজে। তোমার বারম্যান না থাকলে বানাবেই কে? অ্যাঙ্গুদ্র বিটার্স দিয়ে পিঙ্ক জিন বানিয়ে খেয়ে শুয়ে পড়ো। জানতেও পারবে না কখন রাত পোহালো। মাঝরাতে ঘুম ভাঙলে একটু কান্না কান্না ভাব জাগতে পারে, জাগলে আর একটু বড় জিন মেরে দেবে। কোনোদিনও বলিনি, আজ বলি, আমিও অনেক দিন ধরে রাতে কেঁদেছি যখন আমার আত্মসম্মান আমাকে চিমটি কেটেছে, কিন্তু তোমাকে কখনো জানতে দিইনি। ড্রয়িং রুমে গিয়ে বারান্দার দরজা খুলে তারা ভরা আকাশের দিকে চেয়ে কেঁদেছি, এক হতভাগা পুরুষ। নামি দামি জিনিসের মুখ হয়তো আর দেখা হবে না, খাওয়া হবে না গ্র্যান্ড বা জারাঙ্গাতেও। তবে শিরিষ কাকুর বন্ধু তোমার কর্নেল গোপাল কাকু আর্মি থেকে রিটায়ার করলেও আর্মির রামপান সস্তায়। দু বন্ধুতে রোজ সন্ধ্যেবেলা বসে খান আর টিভিতে ডিসকভারি চ্যানেল দেখেন। তাদের প্রসাদ পেলেই চলে যাবে। তবে এখন তো আমার নতুন দায়িত্ব কর্তব্য হলো শিরিন কাকুর দেখাশোনা। তাছাড়া চামেলিকেও সুখে থাকতে হবে, তাই লেখালেখিতে মন দিতে হবে। তোমার কিসের অভাব? তোমার কত পুরুষ। মাসে 2 লাখ মাইনে পাওয়া অনুরা সুন্দরীর কোনো অভাব কি থাকতে পারে? ইচ্ছে করলেই ফুল ফুটলে, শুধু ইচ্ছে হওয়ার অপেক্ষা। আমার মতো অপদার্থ তোমার জীবন থেকে বিদায় হয়েছে তো আপদ গেছে। তুমি তো সন্তান চাওনি কোনো দিনই। বলতে মাদার টেরেসার হোমের কাছ থেকে বাচ্চা অ্যাডাপ্ট করবে। মা হওয়ার কষ্টের মধ্যে দিয়ে যাবে না তুমি। আমি কিন্তু চাই, ছেলেবেলা থেকেই চেয়েছি, চামেলিও চায় আমাদের বেশ 2 গাবলু গুবলু বাচ্চা হবে। তাকে তো মন্টফ্রেস বা ইন্টারন্যাশনাল স্কুল, বালামাটাস বা স্টেইন জেভিয়ার্স বা লরেটোতে ভর্তি করার ঝামেলা করবো না আমরা। পড়াবো বাংলা মিডিয়াম স্কুলে। তারা বাংলা সাহিত্য পড়বে, সুকুমার রায়, লীলা মজুমদার, ব্যোমকেশ, শীর্ষেন্দু, বাংলা কীর্তন, পুরাতনী রবীন্দ্রসঙ্গীত, একেবারে সাদামাটা বাঙালি করে মানুষ করব তাকে, যাতে সে তোমার বা তোমার মতো কৃতি না হয়ে ওঠে। আমরা যখন বুড়ো হব, মানে আমি আর চামেলি, তখন সে আর তার বউ আমাদের দেখবে। আমাদের জীবনে আরাম বেশি থাকবে না অর্থের অভাবে, মানে অর্থই খুব কম থাকবে, তবু অর্থের লোভ না থাকাতে আনন্দ থাকবে প্রচুর। আমার বা আমার স্ত্রী বা আমার ছেলে মেয়ের জীবনে জীবিকা পুরোপুরি গিলে ফেলবে না। তোমাদের জীবনকে যেমন গিলে খেয়েছে। আমরা উপরে তাকাবো না, নিচে তাকিয়ে আনন্দে থাকব। সকলেই যে সব কিছু থাকতে হবে তার কি মানে আছে? প্রার্থনা করো স্মিতা, আমরা দুজনে যেন সুখী হই। আজ বড় হিউমিডিটি, লিখতে লিখতে হাতের ঘামে চিঠি ভিজে যাচ্ছে। তবু আমার এই সিদ্ধান্তের কথা তোমাকে জানানো আমার কর্তব্য। ভালো থেকো, ধোকার ডালনাটা খেও। ইতি তোমার বিন। নমস্কার।